বর্তমান পেপার থেকে নেওয়া হচ্ছে। স্বাস্থ্য উদ্ধারের জন্য 4 বার দার্জিলিং গিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। আতিথ্য নিয়েছিলেন মহেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বলেন ভিলায়, বর্ধমান রাজের প্রাসাদ চন্দ্রকুঠিতে। সেই বলেন ভিলা আজ নিশ্চিহ্ন। কেমন আছে চন্দ্রকুঠি? খোঁজ নিলেন অনিরুদ্ধ সরকার। এই দার্জিলিং অতি সুন্দর জায়গা। এখান থেকে মাঝে মাঝে যখন মেঘ সরে যায় তখন 28,146 ফুট উচ্চ মহিমামণ্ডিত কাঞ্চনজঙ্ঘা দেখা দেয় এবং নিকটের একটা পাহাড়ের চূড়া থেকেও মাঝে মাঝে 29,002 ফুট উচ্চ গৌরীশঙ্করের চকিত দর্শন পাওয়া যায়। 28 এপ্রিল 1897 ভগ্নস্বাস্থ্য পুনরুদ্ধারে দ্বিতীয়বার দার্জিলিং সফরে স্বামী বিবেকানন্দ মিস মেরি হেলকে লেখা চিঠি জুড়ে সেই নৈসর্গিক সৌন্দর্যের বর্ণনা। সেই বছর গোড়ার দিকে কলম্বোয় থাকাকালীন স্বামীজির ডায়াবেটিস ধরা পড়ে। তারপর মাদ্রাজ হয়ে তার কলকাতায় ফেরা। তখন তো ইনসুলিনের ব্যবহার শুরু হয়নি, ফলে রোগ প্রতিরোধের জন্য নিয়মমাফিক জীবনযাপন ছিল বেশি জরুরি। গরম একেবারেই সহ্য হচ্ছিল না স্বামীজির, তাই স্বাস্থ্য ফেরাতে দার্জিলিংয়ে যাওয়ার পরামর্শ দিলেন চিকিৎসকরা। 8ই মার্চ 1897 সেই প্রথম সদল বলে দার্জিলিং রওনা হলেন স্বামীজি। সঙ্গে ছিলেন স্বামী ব্রহ্মানন্দ, স্বামী ত্রিগুণাতীতানন্দ, স্বামী জ্ঞানানন্দ, গিরিশচন্দ্র ঘোষ, জে গডউইন, ডাক্তার টার্নবুল এবং মাদ্রাজের ভক্ত আলসিঙ্গা পেরুমল, জি নরসিংহাচার্য ও সিঙ্গারভেলু মুদালিয়র। 10ই মার্চ পৌঁছালেন শৈল শহরে। শিলিগুড়ি থেকে রোহিণীর রাস্তা কার্শিয়াং হয়ে দার্জিলিং শহরে প্রবেশ করার কিছুক্ষণের মধ্যেই নিচের পাহাড়ের ঢালে চোখে পড়ে এক বিরাট নীল গম্বুজওয়ালা প্রাসাদ, বর্ধমানের রাজপরিবারের গ্রীষ্মকালীন আবাসভূমি, মহারাজা উদয়চাঁদের নামে। উদয়মহল তার পূর্বসূরি মহারাজা বিজয়চাঁদের আতিথ্য গ্রহণ করেছিলেন স্বামী বিবেকানন্দ। তবে দার্জিলিংয়ের রোজব্যাংক এলাকার উদয়মহল এ নয়। তার থাকার ব্যবস্থা হয়েছিল প্রাসাদের ঠিক উল্টো দিকে রাজবাড়ির অতিথি নিবাস চন্দ্রকুঠিতে। শুধু মেরি হেল নন, রোজব্যাংকের বর্ধমান হাউসের চন্দ্রকুঠিতে বসে আরও অনেককে চিঠি লিখেছিলেন স্বামীজি। তার হাজারো স্মৃতি এই বাড়িকে ঘিরে। আজও সেখানে বসেনি কোনো ব্লু প্ল্যাক বা নীল ফলক। ইদানিংকালে গ্ল্যানারিসের সামনে সেলফি তুলতে মত্ত আত্মবিস্মৃত বাঙালির খুব কমজনই হয়তো এই বাড়িতে উঁকি দিয়েছেন। ইতিহাস বলছে চন্দ্রকুঠিতে তৈরি হয়েছিল 1860 সালে। 37 বছর পর এই বাড়ির দোতলায় বিশাল হলঘরের ডান পাশের একটি ঘরের কয়েকটা দিন কাটিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। আজও দোতলার সেই হলঘরে স্বামীজির একটি ছবি দেখতে পাওয়া যায়। পাশে একটি বাঘছাল, হলঘর সংলগ্ন খোনা বারান্দা, সেখান থেকে আজও স্পষ্ট দেখা যায় দূরের কাঞ্চনজঙ্ঘা। অসাধারণ সেই দৃশ্য। সেবার স্বামীজি দার্জিলিং ত্যাগ করেন 28 এপ্রিল। কলকাতায় ফিরে মিসেস বুলকে লিখেছিলেন, ভগ্নস্বাস্থ্য ফিরে পাবার জন্যে 1 মাস দার্জিলিংয়ে ছিলাম। আমি এখন বেশ ভালো হয়ে গেছি। ব্যারাম ফেরাম দার্জিলিংয়ে একেবারেই পালিয়েছে, সে কথা অজানা নয় উদয়মহল ও চন্দ্রকুঠির বর্তমান মালিক সত্যেন গুরুংয়ের। তার অকপট স্বীকারোক্তি, আমার স্বামীজির চিঠিপত্র পড়ে জেনেছি বর্ধমান রাজবাড়ির চন্দ্রকুঠি অধিনিবাসে দোতলার ঘরে ছিলেন স্বামীজি। স্বামীজির স্মৃতি বিজড়িত সেই কক্ষটি ঐতিহাসিক। আমরা সেটিকে সংরক্ষণ করেছি। বর্তমানে বাড়িটি পুরোপুরিভাবে হেরিটেজ প্রাইভেট প্রপার্টি। প্রথম দার্জিলিং সফরে স্বামী বিবেকানন্দকে অভ্যর্থনা জানিয়েছিলেন আরও একজন। তিনি সরকারি আইনজীবী মহেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। চন্দ্রকুঠি ছাড়া শৈল শহরের দ্বিতীয় যে বাড়িতে ছিলেন স্বামীজি, সেটি বন্দ্যোপাধ্যায় পরিবারের বলেন ভিলা। স্বামীজির সঙ্গীরা ওঠেন অন্যত্র। জ্যৈষ্ঠপুত্র বলেন্দ্রনাথের নামেই ছিল মহেন্দ্রনাথবাবুর সেই বাড়ি। দার্জিলিংয়ের ব্যস্ততম এলাকা চকবাজারের অদূরেই ছিল বলেন ভিলা। ভিক্টোরিয়া হাসপাতাল ও ব্রাহ্ম সমাজ মন্দির একেবারে কাছে। উদ্বোধন পত্রিকার প্রকাশিত তথ্য অনুযায়ী বলেন ভিলার সামনেই চকবাজারের রাস্তা। বাড়িটি ছিল দ্বিতীয়। ওপরের 3টি কুঠুরি শেষ কক্ষটিতে থাকতেন স্বামীজি। বাড়ির মধ্যে ছিল লাইব্রেরি, আর সিঁড়ি বেয়ে উঠেই ছিল মহেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের কক্ষ। এই বাড়িতেই থাকাকালীন সময় স্বামীজি অধিক সময় কাটাতেন বাড়ির লাইব্রেরিতে। দুঃখের বিষয় হলো সংলগ্ন দুটি অট্টালিকাটিকে থাকলেও বলেন ভিলা আজ নিশ্চিহ্ন। গত শতাব্দীর 7-এর দশকেই তা ভেঙে দেওয়া হয়। আচার আচরণ একটা সাহেবী ব্যাপার থাকলেও মহেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন মনে প্রাণে বাঙালি। স্ত্রী কাশীশ্বরী দেবী গৃহবধূ হলেও সমাজের জন্যে কাজ করতে ভালোবাসতেন।
গবেষক তড়িৎ কুমার বন্দ্যোপাধ্যায়ের উদ্বোধন আশ্বিন 1421 পত্রিকায় এই প্রসঙ্গে লিখেছেন, বিশ্বজয় সেরে মাদ্রাজ পদার্পণ করল স্বামীজিকে অভ্যর্থনা জানাতে দার্জিলিং থেকে সেখানে হাজির হয়েছিলেন মহেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এছাড়া সম্ভবত স্বামীজির পরিবার যখন বিভিন্ন মামলায় জর্জরিত, তখন সরকারি উকিল মহেন্দ্রনাথের সঙ্গে তার যোগাযোগ। মহেন্দ্রনাথবাবুর মাধ্যমে পুত্র ভূপেন্দ্রনাথ কর্মসূত্রে দার্জিলিংয়ের একটি চা বাগানের সঙ্গে যুক্ত ছিলেন। একদিন তার সঙ্গে 3-4 মাইল ঘোড়ায় চড়ে চা বাগান দেখতে গিয়েছিলেন স্বামীজি। এরপর আরও বেশ কয়েকটি চা বাগান পরিদর্শন করেন। সেখানেই যেতেন চা শ্রমিকরা, ভিড় করত। তখন সন্ন্যাসীকে দেখার জন্য নিজের দুঃখ দুর্দশার কথা উজাড় করে দিতেন তারা। সামনে সবচেয়ে বেশি অভিযোগ ছিল বাগানের ম্যানেজারদের দুর্নীতি নিয়ে, কারণ তারা ছলে বলে কৌশলে মজুরদের ন্যায্য প্রাপ্য ছিনিয়ে নিত। এই অন্যায়ের কথা শুনে গর্জে উঠলেন স্বামীজি। শ্রমিকদের একত্র করে প্রতিবাদ জানাতে বললেন। নিজেও উদ্যোগ নিয়ে চা বাগানের ইংরেজ মালিকদের সঙ্গে কথা বললেন। শোনা যায় এই পদক্ষেপের ফলে শ্রমিকরা ন্যায্য অধিকার ফিরে পেয়েছিল। বলেন ভিলার কাছেই ছিল চাঁদমারি বস্তি। প্রায়শই দলবল নিয়ে হাঁটতে হাঁটতে স্বামী বিবেকানন্দ সেখানে হাজির হতেন। বস্তিবাসীদের অধিকাংশই ছিলেন নেপালি ও ভুটিয়া। মহিলারা চা বাগানের কুলির কাজ করতেন। তাদের অবস্থা দেখে খুবই ব্যথিত হন স্বামীজি। তার নির্দেশেই মহেন্দ্রনাথবাবু ওই বস্তিবাসীদের খাওয়ার পড়ার দায়িত্ব নেন। ডাক্তারদের হাজারো নিষেধ সত্ত্বেও সেবার সিকিম সীমান্ত ঘুরতে গিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। তার খাদ্যরসিক স্বভাবের কথা কারোর অজানা ছিল না। তাই বিদেশ থেকে একদিন এলো রোস্টার মেশিন, কাটা হলো কচি পাঁঠা। স্বামীজি নিজেও উৎকৃষ্ট পোলাও মাংস দিয়ে সবাইকে খাওয়ালেন। তার সঙ্গে ঘন্টার পর ঘন্টা ধরে ধর্ম আলোচনা করতেন মহেন্দ্রনাথবাবু ও কাশীশ্বরী দেবী। এমনকি সেবার মহেন্দ্রনাথবাবুর জ্যৈষ্ঠ পুত্র বলেন্দ্রনাথ স্বামীজির কাছে দীক্ষা নেন। এরই মধ্যে মার্চ মাসের মাঝামাঝি এলো চিঠি। স্বামীজির ঘনিষ্ঠ বন্ধু খেতারি রাজ অজিত সিং কলকাতায় আসছেন। মহারানী ভিক্টোরিয়া হীরক জয়ন্তী উৎসব উপলক্ষে বিলেত যাত্রার প্রাক্কালে বন্ধুসম গুরুর সঙ্গে দেখা করতে চান। স্বামীজি কলকাতা রওনা হলেন। শিয়ালদা স্টেশনে দেখা হলো দুই বন্ধুর। কয়েকদিন পর স্বামীজি হাজির হলেন বোসপাড়া লেনে সারদা মায়ের কাছে। মা জিজ্ঞাসা করলেন, দার্জিলিং কেমন ছিল বাবা? উত্তরে বিবেকানন্দ বললেন, মা সেখানে খুব যত্নে ভালো ছিলাম। আমার তো মনে হয় শরীর খুব ভালো আছে। এই গরমে দার্জিলিং বেশ ঠান্ডা এবং বেড়াতে বেশ আনন্দ বোধ হয়। 23শে মার্চ 1897 স্বামীজি দ্বিতীয়বার দার্জিলিং যাত্রা পৌঁছালেন। দুদিন পর এবারও তার ঠিকানা বলেন ভিলায়। প্রায় রোজই স্যুট বুট পরা প্রাত্যহিক ভ্রমণে বের হতেন। তার সামনে একদিন পিঠে ভারী বোঝা নিয়ে চলতে চলতে হঠাৎ হোঁচট লেগে পড়ে যান যমুনা তামাং নামে এক ভুটিয়া রমণী। সে দৃশ্য দেখে হৃদয়ে অত্যন্ত ব্যথা অনুভব করেন স্বামীজি। একথা শুনে ভুটিয়া বস্তিতে গিয়ে যমুনাকে খুঁজে বের করে সুস্থ করে তোলেন কাশীশ্বরী দেবী। স্বামী বিবেকানন্দের তৃতীয়বার দার্জিলিং যাত্রা 1898 সালে 30শে মার্চ। সফর সঙ্গী ছিলেন স্বামী নির্ভয়ানন্দ ও নিত্যগোপাল বসু। কিছুদিন পরে দার্জিলিংয়ে হাজির হন স্বামী অক্ষণানন্দ ও মিস মুলার। এই সফরকালেই সান্দাকফু ভ্রমণ করেন স্বামীজি। তার আগে দার্জিলিংয়ে হিন্দু হলেও একটি বক্তৃতা দেন। অনুষ্ঠানটি আয়োজক ছিলেন মহেন্দ্রনাথ বাবু। সেই হিন্দু হলের বর্তমান নাম ভারতী ভবন। তার দোতলায় আজও মহেন্দ্রনাথ বাবুর একটি পোর্ট্রেট রয়েছে। বলেন ভিলায় থাকাকালীন স্বামীজি হিল ডায়রিয়া আক্রান্ত হন। একজন নেপালি আয়া লক্ষ্মীরাই দিন রাত সেবা করেন, তাকে সারিয়ে তোলেন। তাকে লক্ষ্মীমা বলে সম্বোধন করতেন স্বামীজি। লক্ষ্মীকে মানুষ করেছিলেন কাশীশ্বরী দেবী। আর তার বন্ধু দার্জিলিংয়ে ভিক্টোরিয়া হাসপাতালে মহিলা ডাক্তার মিসেস এম জোসেফ শিখিয়েছিলেন আয়ার কাজ। একদিন স্বামীজি লক্ষ্মীমাকে বলেন, জীবন কখনো বাধাবিহীন হয় না, বাধাকে অতিক্রম করিবার শক্তি হলো জীবন। আরও একবার এই বাণীটা শোনাই, জীবন কখনো বাধাহীন হয় না, বাধাকে অতিক্রম করিবার শক্তি হলো জীবন। বলেন ভিলায় অবস্থানকালে কলকাতা প্লেগের প্রাদুর্ভাবের খবর আসে। শোনা মাত্রই অত্যন্ত বিচলিত হয়ে পড়েন স্বামীজি। দোসরামে রওনা দেন কলকাতার পথে। জীবন গ্রন্থ অনুযায়ী স্বামীজির শেষ দার্জিলিং সফর ছিল 1901 সালে। সে বছর 9 থেকে 24শে আগস্ট প্রায় 16 দিন কাটিয়েছিল বলেন ভিলায়। তিরোধানের ঠিক 1 বছর আগে 150 নট আউট যুব নায়কের দার্জিলিং স্মৃতির অধিকাংশ অধ্যায় আজও অজানা। তার স্মৃতি বিজড়িত স্থানগুলি প্রায় বিলুপ্তির পথে। সেগুলি যেন অবহেলায় হারিয়ে না যায় তা দেখার দায়িত্ব আমার, আপনার সবার। নমস্কার।